নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে, জানালো জামায়াত আমির। নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। ডক্টর ইউনূস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না, জানালো নুরুল কবির। নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে, জানালো দুদু। যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন চলে যেতে পারে, বললেন ইশরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে, জানালো জামায়াতের আমির। জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনও জাতির ঘাড়ে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায় এর লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতের ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রতীক ফিরিয়ে দেবেন, তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াতের আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই, প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে আমরা। তিনি আরও বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপার থেকে উকি ঝুঁকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ জানান। নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দেন সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি AKM শাহিদুল হক, বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আছাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম। সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী। 2015 সালের শুরুর দিকে সালাউদ্দিন অপহৃত ও গুম হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিনকে ভারতের শিলংয়ে পাঠাতে বাধ্য করেছিল। এর আগে গত বছরের 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনের অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাউদ্দিন আহমেদ। ডক্টর ইউনূস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না, জানালেন নুরুল কবির। মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যু ডক্টর ইউনূস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না বলে দাবি করেছে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুরুল কবির বলেন, রাখাইন ইস্যু এবং বাংলাদেশ, মিয়ানমার এবং রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন বিশ্বের বড় বড় শক্তির একটি প্রক্সি অঞ্চলে পরিণত হয়েছে। এখানে আমেরিকার স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, মিয়ানমারের নিজেদের স্বার্থ আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে। আমি অধ্যাপক ডক্টর ইউনূস খালিলুর রহমান বা আদিলুর রহমানের দেশপ্রেমকে ন্যূনতম প্রশ্ন না করে বলতে চাই, তারা এটা বুঝতে ভুল করেছেন যে তারা সমস্ত সততা এবং দেশপ্রেম দিয়ে হলেও এই সমস্যা একা একা সমাধান করতে পারবেন না। তিনি বলেন, এখানে সবার অংশীদারিত্ব রয়েছে। আপনি বিদেশিদের সঙ্গে জাতীয় নিরাপত্তার কথা বলবেন বা এটা মাথায় রেখে বিদেশিদের সঙ্গে কথা বলবেন, আপনার ন্যাশনাল আর্মির নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না। সিকিউরিটি বলতে শুধু ফিজিক্যাল সিকিউরিটি বোঝায় না, কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো কাল যদি সেখানে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে আর্মিকেই তো যেতে হবে। তাহলে তার যে নেতৃত্ব, 2-3-4 জন জেনারেলের সঙ্গে কনফিডেন্স আলাপটা তো করতে হবে। কিংবা এখানে যাদের বিশেষজ্ঞতা রয়েছে রিজিওনাল পলিটিক্স নিয়ে যারা কাজ করেন, ভূরাজনীতি নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে আপনার কথা বলতে হবে না। রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গেলে
এটা বাস্তবে ডিল করতে হবে, তাদের সঙ্গে আপনার কনফিডেন্সের মধ্যে নিতে হবে। নিউজ এইজ পত্রিকার সম্পাদক বলেন, এই আলাপ আলোচনাগুলো ছাড়া কিছু জিনিস তারা গোপনে করে ফেলতে চায়, বাংলাদেশের জনগণের কোনো রকম চাপ ছাড়া। আবার চাপের মধ্যে যেগুলো আছে সেগুলো তারা করতে রাজি না। বাংলাদেশের মানুষের দিক থেকে রাজনৈতিক দল থেকে চাপ আছে একটি গণতন্ত্রায়ন প্রক্রিয়ায়, এটা তারা করতে রাজি না। আবার এখানে একটা জিওপলিটিক্যাল অস্থির একটা কেন্দ্রের মধ্যে ওনারা কতগুলো সিদ্ধান্ত দিচ্ছেন, সেগুলো আমাদেরকেও মানতে হবে, সেনাবাহিনীকে মানতে হবে, রাজনৈতিক দলকে মানতে হবে। তাদের এই ধারণা কোথা থেকে আসলো? তিনি বলেন, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি, হিস্ট্রি এবং ডিপ্লোমেসি, রিজনাল স্ট্যাবিলিটি এগুলো সম্পর্কে ধারণা না থাকলে এবং রাজনৈতিকভাবে সমাধানের পথ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে এগুলো করা যায়, কিন্তু 2-3 জন লোকের জন্য সারা দেশ বিপদে পড়বে, এটা আমরা মানবো কেন? সমাজের যারা চিন্তাশীল মানুষ তাদের ভাবনার সঙ্গে সরকারের ভাবনার একটি সংঘাত তৈরি হচ্ছে, ফলে এই যে অস্থির অবস্থার মধ্যে যাচ্ছে, এই অস্থিরতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সংশ্লিষ্ট সকল পক্ষগুলোকে যদি না বোঝে, তাহলে এই সরকার যাদের মানুষ ভালোবেসে প্রতিষ্ঠিত করেছিল তারা অসম্মানিত হবে। তিনি আরো বলে, সরকার বলতে বিশেষত ডক্টর ইউনূস, বাকিদের তো তিনি এখান থেকে ওখান থেকে নিয়েছেন, যারা সমাজের একটি নির্দিষ্ট সোসাইটির লোক, যাদের মধ্যে ডাইভার্সিটি নেই। পেশার ক্ষেত্রে ডাইভার্সিটি হলেও ক্লাসের ক্ষেত্রে কোনো ডাইভার্সিটি নেই। যেমন এনজিওদের একাংশ, এদের কাজ হলো বিরাজনীতিকরণের একটি উপাদান যুক্ত করা। তারা মনে করে রাজনৈতিক প্রক্রিয়ার চাইতে এনজিওর প্রক্রিয়ার মধ্যে সমাজ এবং দেশের মঙ্গল হতে পারে। তাদের এই ভাবনা 100% ভুল। নুরুল কবির বলেন, সরকারে যাদের নেওয়া হয়েছে তারা অধিকাংশ জনবিচ্ছিন্ন, তারা রাজনীতি কিভাবে কাজ করে, আন্তর্জাতিক রাজনীতি কিভাবে কাজ করে জানে না, ফলে তারা যে তাদের পদ্ধতিতে সমস্যাগুলোর সমাধান করতে পারবে না, এর বিপদটা হচ্ছে তারা অসম্মানিত হবে। কেউ কেউ ইতিমধ্যে অসম্মানিত হচ্ছেন। নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে, জানালো দুদু। নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে, নির্বাচনের কথা বললে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা দিচ্ছে না? নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের জনগণকে ভালো রাখতে হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে দেশের মানুষের কপালে খারাপই আছে। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরা শাসকের পতন ঘটিয়েছি, কিন্তু সেই গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটি উদ্বেগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে। যারা 1971 সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সঙ্গে ছিল, তাদেরই একটা অংশ নতুন করে তৈরি হয়েছে যারা নিজেদের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দাবি করে, কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে দাঁড়ায় না। শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গত 15 থেকে 16 বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রের সাপেক্ষে কাজ করার জন্য। সেজন্য গত 15 থেকে 16 বছর হাজারো অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম খুনের পরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়েছে। গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, ভবিষ্যতেও দেব, এ বিষয়ে কোনো আপোষ নেই। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতাউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলল, হাবিবুর রহমান হাবিজ সহ অন্যরা। যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন চলে যেতে পারেন, জানালো ইশরাক। যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকালে উত্তর যাত্রাবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ 48 নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন। এই অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব, সুষ্ঠু, গ্রহণযোগ্য, লেভেল প্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। তিনি বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না, কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না, তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম, হাসিনা ছাড়া দেশ চলবে না, এমন কথা বলা হতো। বিএনপির এই নেতা বলেন, সংস্কার ও বিচারের কথা
কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদের সেই সংস্কার শেখাইতেছেন আপনি। তিনি আরো বলেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল, আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।